সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা নতুন বছরে নতুন একটি অধ্যায় কাজ করছি। মাত্র 2টি ক্লাস আমাদের হয়েছে। আশা করি তোমরা এই যে নতুন ক্লাসে নতুন বই পেয়েছো। তোমরা এই কারিকুলামের সাথে সংশ্লিষ্ট ছিলে না। এখন আসলে আমাদের সামনে যেটা আসছে সেটাই আমাদের কাছে নতুন এবং সেটাকে আগ্রহের সাথে আমাদের জানতে হবে। অনেক সুন্দর একটি বই এবং আশা করি তোমরা এখানেও অনেক কিছু ভালো ভালো শিখতে পারবে এবং ভবিষ্যতে এই জ্ঞানগুলো অর্জন করে নিজেকে আলোকিত করতে পারবে। আর এই আলোকিত করার জন্য আমাদের সবচেয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেটি এখন তথ্য ও প্রযুক্তি। আমরা সেই তথ্য প্রযুক্তির ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে তথ্য প্রযুক্তির ক্লাসে যে অধ্যায়টি প্রথম অধ্যায় নিয়ে আছি, আমাদের কি প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা এটা পার্ট 2 এবং 3 আজকে আলোচনা করব। তো আমরা ক্লাসে যাওয়ার পূর্বেই আমরা গত ক্লাসের একটি বাসার কাজ ছিল, সবাই করে নিয়ে আসছো? আচ্ছা, 2-1জন বোধ হয়। কি কাজটা ছিল যে আমরা দৈনন্দিন কোন কোন কাজগুলো হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার ছাড়া করতে পারি তার একটি তালিকা করব। আর এছাড়া যদি ক্লাসে আর কারো কোথাও কোনো সমস্যা থাকে সেটা নিয়ে একটু হাত তুলে বলবে, তাই না? আমাদের দুইটা জিনিস, আমরা কী কী কাজে প্রযুক্তির ব্যবহার করছি, আর এখন প্রযুক্তিতে আমাদের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে আমরা আসলে সকালে ঘুম থেকে উঠে ঘড়ি দেখি যে কয়টা বাজে, তাই না? এরপরে যে ব্রাশ করি সেটাও এখন আমরা কী কেমিক্যাল, টুথব্রাশ, টুথপেস্ট, এগুলো। তো এই কাজগুলো থেকে তারপরে কি করছি, আমরা কোথাও স্কুলে যাচ্ছি, যানবাহনে করে যাচ্ছি, সেখানে গিয়ে স্কুলে অনেক জায়গায় হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স আছে, বা আমরা যোগাযোগ করছি, কোনো কারণে অসুস্থ হচ্ছি, বলতে পারছি না যে আজকে যাবো না, সেটাও ফোনে জানিয়ে দিচ্ছি, তাই না? ভেহিকলসে বা যানবাহনে করে যাচ্ছি, আমরা যে লেখার কলমটা সেটাও হচ্ছে তথ্য প্রযুক্তি বা মেশিনারিজ মাধ্যমে তৈরি, বিজ্ঞানের ছোঁয়া সেখানে আছে, প্রযুক্তির ছোঁয়াগুলো সেখানে আছে। এইভাবে দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ না, আসলে প্রযুক্তি ছাড়া আমাদের মনে হয় খুব বেশি অগ্রসর করার কাজ করার সুযোগ নেই। এরপর তোমাদেরকে ফাইন্ড আউট করতে দিয়েছে, তাহলে আমরা প্রযুক্তির গুরুত্বটা বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তুমি হাত তুলেছো, বলো। দ্যাটস গুড। ও নদীতে গোসল করেছে তথ্য প্রযুক্তির সহযোগিতা ছাড়া। আর আচ্ছা, আমরা একটু দেখি আসলে আমাদের এই কাজগুলো এখন খুব জরুরি। এক সময় মানুষ কাঠি দিয়ে গাছের পাতায় লিখতো, আমাদের সেটা প্রকৃতির সহায়তায়, তাই না? এখন তো সেটা সম্ভব না, তাই না? সূর্য দেখে টাইমটাকে নিরূপণ করতো। হ্যাঁ, আমরা নামাজ পড়ছি প্রযুক্তির সহযোগিতা ছাড়া, তাই না? এরকম কিছু কাজ আছে, একান্ত ব্যক্তিগত কিছু কাজগুলো আছে, যখন আমি ঘুমাচ্ছি এটা প্রযুক্তির সাহায্য ছাড়া, তাই না? কিন্তু আমি যদি খেতে যাই সেখানেও দেখো কোনো না কোনোভাবে জড়িয়েছে। অর্থাৎ খুব লিমিটেড কিছু কাজ আমরা প্রযুক্তির সাহায্য ছাড়া, তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া করতে পারি। আচ্ছা, তো চলো এবার আমাদের ব্যক্তিগত জীবনে সবাই পৃষ্ঠা 4 বের করি। আচ্ছা, আমরা একটু ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বো, বাকিগুলো সবাই বাসায় বই বা ক্লাসে পড়ে নেব। দেখো এখানে কি আছে, পার্ট 2, আমাদের ব্যক্তি জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে মেইন কথাটা হচ্ছে আমরা যে পার্সোনাল লাইফে যে কী কী ক্ষেত্রে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি। দেখো এখানে আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রায় প্রতিটি মুহূর্তে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গেছি, এমনভাবে অভ্যস্ত হয়েছি যে এটা আমরা একটা দিনও কল্পনা, একজন মানুষ একটা দিনও এই কথা তার নাম, ঠিক আছে, তো আমরা কল্পনা করতে পারি না। আচ্ছা, এখানে একটা দেখছে যে কোনো ধরো এখানে একটা তারা একটা নিকনেম ব্যবহার করেছে সাগর, এটা তুমি আমি যেই ব্যবহার করি না কেন ধরে না, দেখো কি হচ্ছে, আমরা মোবাইল, টেলিফোন, অ্যালার্ম, ঘুম থেকে ওঠার পর প্রথমে মনে পড়ে আজকে ছুটির দিন, তাহলে কি হচ্ছে সেটার সাথে আমরা কাজগুলো দেখছি, সেখানে কারো বার্থডে উইশ, এরভাবে অনেকগুলো কথা বলা হচ্ছে, ঠিক আছে? টেলিভিশনে খবর শুনছি, নিউজ পত্রিকার খবর দেখছি, মোবাইলে ইন্টারনেটে আমরা দেশ বিদেশের খবর নিচ্ছি, যোগাযোগ করছি, মেইল করছি। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে সে তারপরে কি করছে, এখন আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব কিছু কী হয়েছে, পিডিএফ ভার্সন বা ইবুক রিডার চলে আসছে, তাই না? বা আমরা কিন্তু এখন স্মার্টফোনগুলোতেও কিন্তু ইবুকগুলো ব্যবহার করছি। যেরকম এই বইটা যখন করেছিল 2013 সালে, তখন এতটা স্মার্টফোন অ্যাভেলেবেল ছিল না, তাই না? এখন কিন্তু আমাদের স্মার্টফোনে আমরা কি করছি, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো কিন্তু
করে ফেলছি, এই কথাগুলো বলা হয়েছে। তাহলে এই প্রত্যেকটা লাইনগুলো একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপরে টপিক্সে গেলে আমরা সেটা বুঝতে পারবো যে সে কী কী কাজগুলো করছে। যেরকম ইমেইল তোমরা যদি হয় মোবাইলে দেখে নাও যে ঝড়ের আশঙ্কা খবর থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ এইভাবেগুলো পিডিএফ ইবুক রিডার ব্যবহার করে পড়া যায়, এগুলো বিভিন্ন জিনিসগুলো। এরপর কি আছে, ইন্টারনেটে খাবারের অর্ডার করে দেওয়া যায়, তারা বাসায় এসে ডেলিভারি দিয়ে যাচ্ছে। এই লাইনগুলো একটু ভালো করে মনে রাখো, বইয়ের প্রত্যেকটা লাইন আমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো এটা কি, একটা ইবুক রিডার কিন্ডেল। তোমরা পরবর্তী ক্লাসে গিয়ে দেখবে amazon.com-এর এটা একটি খুব বৃহত্তম হচ্ছে ইবুক রিডার, ঠিক আছে। আমরা এটার জন্য এখন কি ট্যাব ইউজ করি, স্মার্টফোনে বড় বড় স্ক্রিনগুলো আছে, সেখানে আমরা সুন্দরভাবে পিডিএফ বুকগুলো পড়তে পারি। পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপিটা পিডিএফ ফরম্যাটে থাকে। এখন আরও প্রচুর অনেকগুলো ফরম্যাটে ইবুকগুলো আছে, তোমরা আস্তে আস্তে বড় হবে সেগুলো জানবে। এখানে বলা হচ্ছে খাবার অর্ডার, এটা খুব পপুলার একটা বাংলাদেশের যেটা আছে। দেখো এখান থেকে গুগল প্লে স্টোর মোবাইলে আমরা এই ফুড পান্ডা অ্যাপটা স্টোর করে নেই। আমাদের ওই যে জিপিএস ট্র্যাকিং মধ্যে আমাদের লোকেশনটা, গুগল ম্যাপের লোকেশনটা যে স্থানে থাকি অলরেডি সেখানে লোকেশনটা চলে যায়। আমরা কি করতে, আমাদের পছন্দের মেনু রেস্টুরেন্ট থেকে ক্লিক করে আমাদের খাবারটা অর্ডার করতে পারি, এবং একটা সার্টেন টাইম পরে, হয়তো 20 মিনিট 10 মিনিট 15 মিনিট ডিস্টেন্সের পরে এরকম ডেলিভারি ম্যান আমাদের বাসায় এসে খাবারটা দিয়ে যায়। প্রযুক্তির কারণে কতটা সহজ হয়ে গেছে আমাদের জীবন। নট অনলি শুধু খাবার না, আমরা যে কোনো আমরা আরোগুলো দেখব। দেখো 5 নম্বর পৃষ্ঠায় চলে আসো। এখানে কি আছে, ওই সাগরের টপিকসটাই আছে। জিপিএসে আপনার ঠিকানা দিয়েছি, তার মানে জিপিএস ট্র্যাক করে আছে। এছাড়া কি আছে, পৃথিবীর খবর নয়, নিউট্রনো বিজ্ঞান একটি চমৎকার। দেখো খুব ভালো করে একটা নতুন ওয়ার্ড, সবাই একটু ভালো করে দাগ দিয়ে নাও। আচ্ছা নিউট্রনো কি, আচ্ছা উইকিপিডিয়া, আমরা লাইনগুলো বলছি। উইকিপিডিয়া কি, যে কোনো সম্পর্কে খুব সুন্দরভাবে উইকিপিডিয়া থেকে আমরা যে কোনো জিনিস সম্পর্কে ইনফরমেশন বা তথ্যগুলো পেতে পারি। একটা চমৎকার লেখা পড়ে নিল, আমরা সুযোগ পেলে উইকিপিডিয়াতে গিয়ে নিউট্রিনো যে একটা বিজ্ঞানের একটা টপিকস আছে সেটা দেখে নিব, ঠিক আছে। এছাড়া কি বলেছে, সিনেমা ডাউনলোড করছে। এইভাবে সাগর দৈনন্দিন একটা সারাদিনে যে কাজের অ্যাক্টিভিটিসগুলো করছে দেখে দাও। এরকম সাগরের মতন করে আমাদেরও দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা কিন্তু তথ্য প্রযুক্তির সাহায্য নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো আমরা একটু দেখে নেই একটা ভিডিও। নিউট্রিনো ফিউশনের মাধ্যমে সূর্যের হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। সম্ভবত নিউট্রিনো মহাবিশ্বের সবচাইতে বিস্ময়কর কণা। প্রতি সেকেন্ডে কোটি কোটি এই কণা পৃথিবীতে আঘাত করে একে আলোকিত করে। অনেকটা সময় ধরে বিজ্ঞানীরা ভাবতেন এর ভর নেই। আজ আমরা জানি নিউট্রিনোর ভর আছে। বিষয়টি ভালো বোঝেন পদার্থবিজ্ঞানী ম্যাগনাস শ্লোসা। তার মতে ধারণার চেয়েও ক্ষুদ্র এই কণা। Aber die reichen bereits jetzt বিজ্ঞানী ও বিশেষজ্ঞের geringe Masse. পৃথিবীর অনেক দেশ থেকে 100 জনেরও বেশি বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি দলের অংশ হলেন ম্যাগনাস। ক্যাটরিন নামের একটি পরিমাপক দিয়ে পদার্থবিজ্ঞানের সবচেয়ে জটিল ধাঁধাগুলো মেলাচ্ছেন এরা। 2001 সালে বাভেরিয়ার ডেগেনডর্ফে এই বিশেষ প্রতিষ্ঠানটির জন্ম। পরিমাপকটি এত বড় যে মোটরওয়ে দিয়ে একে আনা যাচ্ছিল না, তাই দানিউব নদী ধরে ইউরোপের প্রায় 9000 কিলোমিটার ঘুরে রাইন পর্যন্ত এসে পৌঁছায়। 200 টন ওজনের বস্তুটি শেষ কয়েক কিলোমিটার সরু পথ দিয়ে পৌঁছেছে কার্লসরুহে রিসার্চ সেন্টারে। স্কেলটি এখানেই তৈরি করা হয়েছে, ছোট নিউট্রিনোর জন্য বড় আয়োজন। কত বড় একটি এতে করে মহাবিশ্বের প্রতি ঘন সেন্টিমিটারে এখনো বিগ ব্যাং এর কারণে তৈরি হওয়া 300 নিউট্রিনো আছে। তার উপর সূর্য, সুপারনোভা, ইলেকট্রন নিউট্রিনো তৈরি হয়। আচ্ছা যাই হোক, সঙ্গে এরা সব সময় সমান শক্তি ধারণ করে, আর এখানেই লুকিয়ে আছে নিউট্রিনোর ভর মাপার কৌশল। যেহেতু বিজ্ঞানীরা নিউট্রিনোর ভর মাপতে না পারলেও ইলেকট্রনের শক্তির পরিমাণ মাপার উপায় জানেন। স্পেকট্রোমিটারটিতে ভালোভাবে চার্জিত গুটি কয়েক ইলেকট্রন পথ তৈরি করতে পারে। বিজ্ঞানী ভর পরিমাপ করতে
আচ্ছা, যাই হোক, আমরা এই নিউট্রনের সম্পর্কে একটু দেখলাম। এটাকে অনেক সময় কি বলে আমরা একটু পরে দেখব, ভুতুড়ে কণা বলে। মানে এটা একসময় ধারণাই করা হতো কোনো ভরই নেই, কিন্তু ওইটি দেখলাম কি বিশাল আয়োজন করে তারা ফাইন্ড আউট করেছে নিউট্রনও আলোকিত একটি রশ্মি কণা যেটার ভিতর যেটার ভর আছে। আমরা একটু দেখে নিই। নিউট্রন হচ্ছে ক্ষুদ্র নিরপেক্ষ কণা, বৈদ্যুতিক চার্জে দুর্বল সক্রিয় পারমাণবিক কণা সম্পর্কে গবেষকদের ধারণা এটি অশূন্য ভরের কণা, কিন্তু এটারও ভর আছে। পদার্থের মধ্যে দিয়ে প্রায় এই কণা প্রায় অবিকৃতভাবে চলাচল করতে পারে। নিউট্রনকে গ্রিক ভি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, আলোর চাইতেও দ্রুত গতিতে পড়ে অবশ্য দেখা গেল যে তথ্যটি সঠিক, কেউ কেউ নিউট্রনকে ভূতুড়ে কণা বলছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এইটুকু শুধু জানলাম যে নিউট্রন সম্পর্কেটা কি, নতুন যেহেতু একটি ওয়ার্ড আমরা শুনেছি। আচ্ছা, এবার দেখো আমরা আরও অনেকগুলো কথা আছে, তার সারা দিনের আছে, মানে সকাল থেকে শুরু করে রাতে লাস্ট বিছানায় শুয়ে পড়া পর্যন্ত সে খবর শুনে শুনলো ভূ উপগ্রহ, এই জিনিসগুলো আছে। তো আমরা যে জিনিসটা একটু ভালো করে পড়ে রাখবো, দলগত কাজ। সবাই এখানে গ্রুপ ওয়ার্ক গত মানে কারিকুলামের মতন যে ওখানে তো দল করে বসে রাখতো। আসলে কারিকুলাম এটা ওটা যেটাই হোক, আমাদের পড়ার সিস্টেমগুলো কিন্তু মোটামুটিভাবে একই। সবই পাঠ্য বই থাকতে হবে, গ্রুপ স্টাডি করতে হবে, একক কাজ করতে হবে, এবং সেটা একটা মূল্যায়নের মাধ্যমে যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে দলগত কাজটা কি এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে আরও কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, তাহলে এখানে কি কি কাজ করেছে আমরা সেটা একটু দেখে নিই ভালো করে, তাহলে উল্লেখ করে নেই। দেখো এখানে আমরা এর আগে যেটা পড়েছি সবাই একটু দেখে নাও। সাগর কি করছে, অ্যালার্ম দিচ্ছে, তারপরে কি করছে, পিডিএফ থেকে বই ডাউনলোড করছে, নিউজ পেপার দেখেছে, অনলাইন থেকে বই পড়েছে, খবর দেখেছে, নিউট্রন সম্পর্কে উইকিপিডিয়া দেখেছে। এরপরে কি কি আছে এখানে দেখো, ই চিকিৎসার কথা আছে, ট্রেনের টিকিটের কথা আছে, তাই না? এই বিষয়গুলো আছে। গিফট করার হচ্ছে অনলাইনে তারা সে কী করছে, গিফট করছে। আমরা এর বাইরেও কিন্তু আদার্স অনেকগুলো কাজ আছে। তাহলে একটু খাতা কলম বের করে নাও, দলগতভাবে একটু আলোচনা করে আমরা লিখি। তার আগে একটু দেখি এখানে যে কথাগুলো বলা আছে, দেখো এরকম। এখন এটা অবশ্য চেঞ্জ হয়েছে। এইভাবে কিন্তু আমরা রেজিস্টার থেকে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারি। তুমি কনফার্ম করলা, মোবাইল অ্যাপস বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়ার পরে সাথে সাথে তোমাকে এরকম একটা টিকিট তোমার মেইলে রেলওয়ে গভর্নমেন্ট থেকে পাঠিয়ে দিবে। এরপর কি হচ্ছে, অনলাইনে বই অর্ডার করতে পারো। আমরা রকমারি বাংলাদেশে একটি খুব পপুলার অনলাইন বুকস হাউসের নাম দিচ্ছি। তুমি যে ধরনের বই, লেখক, কোন ধরনের বই চাচ্ছ, অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি ফিকশন, নন ফিকশন, ধর্মীয়, সামাজিক উপন্যাস, বিভিন্ন কিছু, সেখান থেকে ক্যাটাগরি দিয়ে তুমি কি করবা, নির্দিষ্ট বইয়ের উপরে হচ্ছে লেখকের রাইটার্স থাকলে সেটা দেখবা, সেটা প্রাইস দেখবা, দেখে অর্ডার করবা। এখানে সে হচ্ছে মুভি ডাউনলোড করছে। এইভাবে দেখো বিভিন্ন ধরনের মুভি, এখানে ইংলিশ মুভি, অ্যানিমেশন, হিন্দি, বাংলা, চাইনিজ, তামিল, বিভিন্ন মুভি আছে, মুভির ক্যাটাগরি আছে। সেখান থেকে তুমি সাইজ দিয়ে দিচ্ছে, তুমি এটা ডাউনলোড করে নিতে পারবা অনলাইনে। এটা বাংলাদেশের একটি স্বাস্থ্য অধিকার সাইট। এখান থেকে আছে, দেখো এখানে ক্লিক করলে আপনি নম্বরগুলোর তালিকা পাবেন, যে কোনো চিকিৎসক মোবাইল ফোন রিসিভ করেন। এইভাবে কিন্তু আমরা অনলাইনে বা বিভিন্ন ডক্টরসের বিভিন্ন ক্লিনিক, হসপিটালগুলোর কিন্তু কল সেন্টার রয়েছে, ইমার্জেন্সি নাম্বারগুলো রয়েছে। আমরা এইভাবে অনলাইনের মাধ্যমে ই চিকিৎসার মাধ্যমে কিন্তু ডাক্তারি সেবাগুলো নিতে পারি। তাহলে আমরা এবার চলে আসি, পাঠ্য বইতে উল্লেখ নেই, কী কী কাজ করা যেত সেটার একটি তালিকা তৈরি করি। তো সবাই খাতা কলমগুলো নিয়ে নিয়ে একটু 10 মিনিট আলোচনা করো, 5 মিনিট আলোচনা করো, 5 মিনিট খাতায় লিখো। ঠিক আছে, টাইম স্টার্ট নাও। ওকে, এখানে অবশ্য উল্লেখ নাই। এখন আমরা কিন্তু আরও অনেক কিছু, বইটা যেহেতু আগের, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাগুলো একটা আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ নাই, আমরা সেটা দিতে পারি। অনলাইনে আমরা শুধু টিকিট কাটা, আমরা কিন্তু এই যে রেলের এখন কি হচ্ছে, বা গুগল ম্যাপের মাধ্যমে রাস্তার যে অবস্থানটা জিপিএস ট্র্যাকিং করে, বিশেষ করে যারা শহরে থাকে, কোথায় জ্যাম আছে, কোথায় জ্যাম নাই, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি। ভূমি সেবা কেন্দ্র রয়েছে, হ্যাঁ,
e.gov.bd, land.gov.bd, এরকম অনেকগুলো সাইট, সেখান থেকে তোমার জমির খারিজ খাজনা এই জিনিসগুলো, তাই না? এর পরবর্তীতে আরও আছে, সেগুলো তোমাদেরকে বলছি। যেরকম আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু এখন অনেক কাজ করতে পারি, তাই না? মোবাইল রিচার্জ করতে পারি, ফ্লেক্স লোডগুলো দিতে পারি, বিভিন্ন বিল পেগুলো করতে পারি। এভাবে কিন্তু দেখো আমরা অনেক কাজ করতে পারছি, তাই না? ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টরা শুধুমাত্র বই পড়ে না, এখন মোবাইলে বিভিন্ন ক্লাস ওয়াইজ অ্যাপসগুলো রয়েছে। হ্যাঁ, 10 মিনিট স্কুল, ই শিক্ষণ, এরকম অনলাইন পোর্টাল অনেক স্কুলগুলো রয়েছে, যেখান থেকে ক্লাস ওয়াইজ তুমি এক্সাম দিতে পারবা, অন্যদের সাথে তোমার অবস্থান যাচাই করতে পারবা, কোথায় ভুল হচ্ছে সেটা সঠিক উত্তর কী, সেই জিনিসগুলো করবা। এই যে আমরা যে ক্লাসটা নিচ্ছি ভার্চুয়াল ক্লাসের মতন, এরকম অনেক কিছুই রয়েছে। আমরা বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন শিক্ষামূলক সাইটগুলোর ভিডিওগুলো দেখতে পাচ্ছি। এরকম অনেক কাজে আছে যেগুলো আমরা কিন্তু একটা খাতায় তালিকা করে রাখবো, কারণ পরীক্ষা আমাদের এগুলো থেকেই প্রশ্ন আসবে। চলো এবার পার্ট 3-এ চলে যাই, পৃষ্ঠা 6 বের করি। আচ্ছা দেখো, আমরা এই যে লেখাপড়ার একটা করে স্টেজ আছে, প্রাইমারি শেষ করে হাই স্কুলে আসছো, হাই স্কুল শেষ করে কলেজে যাবা, এবং কলেজের পরে কি হয়, এই যে প্রত্যেকটা স্টেজগুলো পার হচ্ছে। বিশেষ করে কলেজে ভর্তির জন্য তোমাকে কি করতে হচ্ছে, এসএসসি রেজাল্টের পরে আবেদন করতে হয়, অনলাইনে ফর্ম পূরণ করতে হয়, সেখানে হয়। আবার কলেজ শেষ করে তোমার ইউনিভার্সিটির জন্য, বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, সেটার জন্য তোমাকে যোগ্য হতে হয়। এই যোগ্যতা না থাকলে আবেদন করতে পারবা না। সেটা অ্যাকসেপ্ট হওয়ার পরে সেটার জন্য কি করতে হয়, ফর্ম ফিল আপের জন্য টাকা প্রদান করতে হয়, ক্যাশ জমা দিতে হয়, প্রবেশপত্র ডাউনলোড করতে হয়, এরকম বিভিন্ন প্রসেসগুলো রয়েছে। তো আমি সেই এখানে দিয়েছি, এই প্রসেসগুলোকে সহজ করার জন্য কি করেছে, 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো পুরো প্রক্রিয়াটা তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে। ভালো করে লাইনটা একটু দেখে রাখো, কত সালে, 2009 সালে সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত তোমরা জানো? আচ্ছা, হযরত শাহজালাল কোথায়, কোন জায়গার? বিরাউলিয়া ছিলেন, সিলেট। তাহলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রক্রিয়াটা শুরু করে, তাই না? তারপরে কি প্রায় সব স্কুল কলেজে বিষয়ভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভর্তি হওয়ার আবেদনটা করলো। আচ্ছা দেখো এবার একটু, উচ্চশিক্ষার জন্য কি হয়, বিজ্ঞাপন সার্কুলার হয়, সে সার্কুলার পরে সেই যে বিশেষভাবে যোগ্যতার যে মাপকাঠিগুলো দেয় সেটা পূরণ করে তাদেরকে আবেদন করতে হয়। এখন একটা ছবি দেখো, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়তে লাইন দাঁড়িয়ে ফর্ম তুলতে হতো। আমি আমার ঘটনাটাই বলি, আর একটু ছবি দেখি তারপরে বলছি। এরপর দেখো, ক্যাশ টাকা জমা দিয়ে প্রবেশপত্র নিতে হতো, কিভাবে ভিড় করে আছে, এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতো খবরের কাগজে। আচ্ছা, আমরা শুধু এই ক্ষেত্রে করতে যাই যে প্রযুক্তি ছাড়া আমাদের জীবনটা কতটা মানে তখন ব্যস্ততা কঠিন হতো, সেই জিনিসটা শুধু বলছি। একটা ইউনিভার্সিটিতে প্রায় 40টা বা 50টা সাবজেক্ট থাকে, বা ধরে নাও 30টা, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম সাবজেক্ট থাকে। সায়েন্সের জন্য এক ধরনের কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, তারপরে হচ্ছে বাণিজ্য বিভাগ অনুষদ, এভারেজ কিছু আছে কমন অনুষদ, যেরকম হচ্ছে সেখানে সায়েন্স, কমার্স, আর্টস আবার যা হয় ছেলেপেলেগুলো যেতে পারে, সেটা না। এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এই ফ্যাকাল্টিগুলোতে, এই ডিপার্টমেন্টগুলোতে আলাদা আলাদাভাবে বুথ থাকতো। প্রত্যেকটা স্টুডেন্টকে সেই জায়গাগুলোতে গিয়ে ফর্ম তুলে নিয়ে আসতে হতো। আজকে ফর্ম তুলে নিয়ে আসলাম, ফর্মে নিজের নাম, ছবি, এরপরে আমার যে সার্টিফিকেটগুলো ফটোকপি, অ্যাটাস্টেড কপি, সেটা দেওয়ার পরে ব্যাংকে গিয়ে বা ওখানে টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা যে অ্যামাউন্ট হোক, জমা দেওয়ার পর এরকমভাবে জমা দেওয়ার জন্য, তাহলে ফর্ম তোলার জন্য একটা সিরিয়াল, টাকা সহ জমা দেওয়ার জন্য একটা সিরিয়াল, দেন আবার সেই প্রবেশপত্র তারা ডিপার্টমেন্টে সিল দিয়ে তারা প্রসেসগুলো করে তোমার তাদের হয়তো বা এন্ট্রি বুকসে, লেজার বুকস বা এন্ট্রি বুকসে লিস্টেড করে সেই প্রবেশপত্র আবার দিবে একটা সিরিয়াল। দেখা যাচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের সে একটা স্টুডেন্ট 4টা বা 5টা বা 8টা 10টা সাবজেক্টে পরীক্ষা দিত, তাহলে তার 2 দিন সময় যেত শুধু এই প্রসেসগুলোই মেন করে। আজকে ধরো কেউ
বাংলা বিভাগের ফর্ম তুললো, কালকে যে ইংরেজি বিভাগের তুলতেছে, বা আজকে 3টা তোলার পরে তার টাইম কভার হয়নি, এইভাবে আবেদন করতে হতো। আবেদন করার পর পরীক্ষার জাতীয় পত্রিকায় সেই ফলাফল প্রকাশ হতো, সেটা নিয়ে এসে ফল মেলার পরে ডিপার্টমেন্টে যেতে হতো। এইভাবে কাজগুলো করতে হতো, ঠিক আছে। আর সেই জায়গা থেকে এখন কি হয়েছে দেখো, ওয়েবসাইটে অ্যাপ্লাই নেওয়ার পরে দেখো ডিগ্রি পাস এইটা একটা দিয়েছি। এইভাবে অনলাইনে তারা কি করতেছে, তুমি রোল পিন নাম্বার পুনরুদ্ধার করে তোমার অ্যাপ্লিকেশনগুলো দিয়ে তুমি পেপার সাবমিট করে দিতে পারবা। এবং এটার রেজাল্টগুলো দেখো, তোমাদের বইতে ছবি আছে। ঘরে বসেই এখন কি হচ্ছে, রেজাল্ট জানাও তো তোমার মোবাইলে অটোমেটিক চলে আসবে, তাই না? দেখো তুমি মেসেজ করছো, মেসেজের মাধ্যমে ফলাফলগুলো পেয়ে যাচ্ছ। কতটা সহজ হয়েছে। তো আবেদন করার প্রক্রিয়ার একটা ছোট্ট ভিডিও দেখে নিই আমরা কিভাবে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে এডুকেশন ফি, অর্থাৎ যেহেতু আমরা এডুকেশন ফিটা পরিশোধ করব, এখানে এই জন্য এডুকেশন ফি লেখার পর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারা আমাকে নতুন একটা পেজে নিয়ে চলে আসছে এবং এইখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের কলেজ ভর্তি অর্থাৎ এক্সআই ক্লাস অ্যাডমিশনের উপর জাস্ট আমরা সুন্দর করে একটা ট্যাপ করব। এক্সআই ক্লাস অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে পেমেন্টটা কমপ্লিট করতে হবে সেই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। প্রথমে তারা বলেছে বোর্ডের নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যেই বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করবে। তারপরে নিচে পাশের বছর, অর্থাৎ 3টা সালের পরীক্ষার্থীরা এবার আবেদন করতে পারছে কলেজ ভর্তির। 3টা সালের পরীক্ষার্থীরা এবার পেমেন্টটা কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে 21, 22 এবং 23। যেহেতু আমি 23টাকে সিলেক্ট করলাম, নিচে রোল নাম্বারটা আমাদেরকে দিতে হবে। রোল নাম্বারটা দিয়ে তারপরে নিচে মোবাইল নাম্বার চেয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমার বিকাশ মোবাইল নাম্বারটা দিতে হবে, যেই নাম্বার দিয়ে তুমি পেমেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ। সেটা দেওয়ার পরে নিচে যে অপশনটা, পরবর্তী অপশন, জাস্ট এই নেক্সট এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ডিটেলস গুলো শো করবে। যেহেতু আমরা প্রথমবারে রোল নাম্বারটা দিয়েছি, অর্থাৎ আমার নাম কি সবকিছু এখানে ডিটেলস শো করবে। যদি ডিটেলস শো করে সেক্ষেত্রে তুমি বুঝে নেবে যে তোমার সবকিছু ঠিক আছে। এখন নিচে জাস্ট ক্রোম অ্যাপসটাকে সিলেক্ট করব, সিস্টেম, এটার উপরে জাস্ট ক্লিক করলে আমাদেরকে বোর্ডের যে মেইন পেজটা পাচ্ছ, যে এখানে আমরা সরাসরি মূল পেজ চলে আসছি এবং এখান থেকে আমরা একাদশ ভর্তির জন্য সুন্দরভাবে আবেদন করতে পারবো। আবেদনের জন্য এখানে অনলাইন আবেদন, জাস্ট এটার উপরে আমরা ক্লিক, কোনো কিছুর উপর ক্লিক করতে হবে না। এখন আবেদন করার জন্য এখানে আমাদেরকে অবশ্যই রোল নাম্বার দিতে হবে এবং এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে এবং রেজিস্টার নাম্বার দিচ্ছি, কারণ কি এটা সিকিউরিটির একটা ব্যাপার। মোবাইল নাম্বারটা এই জন্য আমি হাইড করে দিচ্ছি এবং এখানে 2বার তোমাদেরকে সেভ না করলেও চলবে, কোনো প্রবলেম নেই। এখানে টিক চিহ্ন দিয়ে দিবে। টিক চিহ্ন আবেদন কিন্তু আমরা কমপ্লিট করেছি এবং তার ক্ষেত্রে আমরা 5টা কলেজ চয়েস দিয়েছি, অর্থাৎ সেই শিক্ষার্থীরা চাচ্ছিল যে সে 5টা কলেজে চয়েস দিবে, এজন্য আমরা 5টা কলেজ সিলেক্ট করে দিই। বিকাশের যে আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিভাবে অনলাইনে আবেদন, তারপর আমরা যে স্কুল মোবাইল বিকাশের মাধ্যমে বিভিন্নভাবে স্কুল পেমেন্টগুলো দিতে পারি। এবার দেখো আরেকটা জিনিস, আমরা কাগজ ব্যবহার না করে অফিসে কাজকর্ম করার বিষয়টি আমাদের দেশে শুরু হয়েছে, ধারণাটা নতুন নয়। তোমরা এমসিকিউর জন্য এই লাইনগুলো দেখো। 1975 সালে বিজনেস উইক নামে প্রবন্ধ ছাপা যায়, যেখানে তখন এটা মানে 1975 সালে যে এরকম একটা বিষয় হতে পারে যেটা আমরা 2015 পরে সেটা দেখছি, তাই না? তার মানে কত বছর আগে, 30-35 বছর আগে, যে এইভাবেও কিন্তু কল্পনা করেছে যে এটা বাস্তবে রূপ দেওয়া থাকবে। ঠিক আছে, কি কাগজবিহীন অফিস। তাহলে আমরা সেটার আগে একটু দেখে নেই তথ্য প্রযুক্তি প্রসার আগে অফিস ব্যবস্থাগুলো কেমন ছিল একটু। যেরকম তোমরা স্কুলে আছো, আগে আমাদের সময় স্কুলে যদি বেতন দিতে যেতাম, তো সেটার জন্য প্রসেস, ওখানে বেতন নেওয়ার জন্য কেরানি স্যার থাকতো বা আদার্স অফিসে কে থাকতো, তার কাছে গিয়ে বলতাম বেতন দিব, কোন ক্লাস, অমুক ক্লাস, ক্লাস 7, কোন শাখা, এত শাখা, লেজার বুক থেকে বই বের করলো, এইভাবে পেজ উল্টে কোন মাসে বেতন দেবে, জানুয়ারি মাস, হয়তো সেটা বছরের শুরু হলে সেটা ঠিক আছে, কিন্তু তার কাছে 6-এর জন্য বই, 7-এর জন্য, 8-এর জন্য, এইভাবে তার অনেকগুলো ফাইল আছে, ডিউ ফাইল আছে বিভিন্ন। এরপরে আমার নামের কাছে গেলো, সেখানে খাতা কলম নিয়ে সে একটা লিখলো, তার সিগনেচার, হেড স্যারের সিগনেচার দেওয়ার পরে তারপরে কি করলো, বেতন রসিদ বের করলো, সেখানে আবার সেই ফর্মগুলো এন্ট্রি করলো, বকে আছে কি না, এগুলো লেখার পর সিল সাপুর মেয়েরা আমার টাকাটা জমা নিয়ে তারপর দিল। আর এখন কি হচ্ছে, তুমি জাস্ট তোমাকে একটা আইডি করে দেওয়া হচ্ছে, তুমি যে অ্যাসিস্ট্যান্টকে কম্পিউটার খেলে বললো, আইডি দেওয়ার সাথে সাথে কোন মাস বাকি আছে, কি আছে, ডিউ আছে, কিচ্ছু সব ওখানে এনলিস্টেড হয়ে থাকবে। শুধু পেমেন্ট করবে, একটা স্লিপ অটোমেটিক চলে আসবে, সফটওয়্যার অটোমেটিক আপডেট, তাই না? এভাবে ব্যাংকিং ক্ষেত্রে আগে কি করতো, তুমি নির্দিষ্ট শাখা ছাড়া টাকা জমা বা তোলা দিতে পারবে না। এখন কি হচ্ছে, অনলাইন ব্যাংকিং প্রযুক্তির সাহায্যে তুমি যে কোনো স্থান থেকে
টাকা জমা দিতে পারবে ওই ব্যাংকের যে কোনো শাখা থেকে তোমার অ্যাকাউন্টের সাথে সাথে হয়ে যাচ্ছে। তাহলে কাগজ নিয়ে তোমরা যে ভূমি অফিসে যদি যাও দেখবা এত সালের রেজিস্ট্রি খাজনা সেই স্তূপ করে লেজার বুক করে আছে, সেখান থেকে খাতা বের করে পেজ খুঁজে বের করা, মানে এখন সেটা তুমি কল্পনা তো আনতে পারবা না। ঠিক আছে, তো দেখো তথ্য প্রযুক্তি অফিস ব্যবস্থা গুণগুলো কেমন ছিল, এরকম ছিল। এখন কাগজবিহীনভাবে অফিস হয়ে গেছে। তো যাই হোক, আমি স্কুলে কথাগুলো বললাম, তো তোমাদের এখন বাসার একটা কাজ দিয়ে দিচ্ছি যে স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তরিত করতে গেলে কি কি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো। তুমি নিজে কল্পনা করো তোমার স্কুলের সব যে কাজগুলো তোমরা তার সাথে থাকছো, ধরো আমরা আবেদন লিখছি, সেটা জমা দিচ্ছি, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স খাতা আছে, বিভিন্ন এই সব কিছুকে মিলে তুমি যদি অফিসকে একটা কাগজবিহীন অফিস করতে চাও কী কী প্রসিডিউরগুলো করতে পারে, কী কী করা যেতে পারে, এটার একটা তোমার তালিকা তৈরি করে নিয়ে আসবা আগামী ক্লাসে। তো ঠিক আছে সবাই, তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।